নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। অবশ্যই ঝাড়খণ্ডের দিকেই নজর রাখবো, কারণ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেন চম্পাই সোরেন। ঝাড়খণ্ডের আস্থা ভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছেন তিনি এবং তার পক্ষে 47টি ভোট পড়েছে, বিপক্ষে পড়েছে 29টি ভোট। এবং ঝাড়খণ্ড বিধানসভাতে এই জোট সরকারের ওপরেই আস্থা রেখেছে ঝাড়খণ্ড, এবং সেখানে এই মুহূর্তে তার পক্ষে 47টি ভোট পড়েছে, বিপক্ষে পড়েছে 29টি ভোট। ঝাড়খণ্ডের বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। এবং আজকের এই আস্থা ভোটে সেখানে উপস্থিত ছিলেন ইডির হেফাজতে থাকা হেমন্ত সোরেনও। এবং হেমন্ত সোরেনের যে এই গ্রেফতারির ফসল তুলতে পারল না বিজেপি লোকসভা ভোটের প্রাক্কালে। আরও একবার আস্থা ভোটেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেন চম্পাই সোরেন। प्रस्ताव के पक्ष में 47 मत प्राप्त हुए। प्रस्ताव के विपक्ष में 29 मत प्राप्त हुए। इस प्रकार ये सभा वर्तमान मंत्री परिषद में विश्वास प्रकट करती है कि प्रस्ताव पारित हुआ। माननीय सदस्यगण, सभा की कार्यवाही मंगलवार दिनांक 6 फरवरी 2024 के 11 बजे पूर्वाह्न तक के लिए स्थगित की जाती है। फरवरी 2024 के 11 बजे पूर्वाह्न तक के लिए स्थगित की जाती है। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, আজ ঝাড়খণ্ডের বিধানসভায় যে আস্থা ভোট, সেখানেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেন চম্পাই সোরেন। তার পক্ষে 47টি ভোট পড়েছে। লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে ঝাড়খণ্ডের এই জোট সরকারকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু ঝাড়খণ্ডে আজকে এই জোট সরকারের জয় কতটা ধাক্কা বিজেপির কাছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে 81 জনের বিধানসভায় 80 জন রয়েছেন, কারণ একজন মারা গেছেন বিধায়ক। 80 জনের মধ্যে 41টি ভোট পেলেই ম্যাজিক ফিগার, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেতে, 47, অর্থাৎ খুব সহজ জয় তারা পেয়েছে। 47 বিধায়ক তাদের পক্ষে রয়েছে, বিপক্ষে মাত্র 29 জন বিধায়ক রয়েছে, 4-5 জন ভোট দেননি, ঠিক আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে শুধু জয় পাওয়া নয়, এক্ষেত্রে যে পরিকল্পনা দিয়ে কেন্দ্রীয় শাসক দল, কেন্দ্রীয় এজেন্সি, এক্ষেত্রে হচ্ছে ইডি কে ব্যবহার করার অভিযোগ উঠেছিল, যে তারা মুখ্যমন্ত্রীকে ওখান থেকে গ্রেপ্তার করে তাকে ইস্তফা দিতে বাধ্য করিয়ে নতুন সরকারকে একটা চাপের মধ্যে ফেলে দেওয়া, এবং সেক্ষেত্রে সরকার যদি পড়েও যায় তাহলে তার সুযোগ গ্রহণ করা। অর্থাৎ এই পুরো অপারেশনটাতে কিন্তু উল্টো ধাক্কা খেলো সেই শাসক দল বা এনডিএ। এক্ষেত্রে বিজেপি তারা ধাক্কা খেলো। এই কারণেই বলবো যে এই যে পরিকল্পনাটা ছিল, সে পুরো সামগ্রিক পরিকল্পনাটাই কিন্তু আজকে বড়সড় ধাক্কা খেয়ে গেল। তার কারণ ধারে কাছে যেতে পারলো না। এই সরকার ভাঙার যে খেলা, যেটা মহারাষ্ট্র থেকে শুরু করেছিল, এই শরিকদের মধ্যে থেকে ভাঙন ধরালো, নয়তো মূল দল মহারাষ্ট্রে যেটা করলো, শিবসেনার মধ্যে ভাঙন ধরিয়ে দিল। তারপর তার আগে কর্ণাটকে হয়েছিল, তার আগে মধ্যপ্রদেশে হয়েছিল। এই এক্সপেরিমেন্টটা, এটা কিন্তু 2014-16 অনওয়ার্ডস, অর্থাৎ মোদির যুগে এটা একটা ভারতীয় রাজনীতিতে নতুন একটা ধারা তৈরি হয়েছে, যে যেখানে নির্বাচনী ক্ষেত্রে হেরে যাচ্ছি, সেখানেই বিরোধীদের হয় দল ভাঙাও, নয় তাদের মধ্যে থেকে তাদের শরিক দলকে ভাঙিয়ে নাও। কোথাও অর্থ বল, কোথাও পেশি বল, কি অন্যান্য, এছাড়া কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগাও। এই যে পরিকল্পনাটা, এই যে মডেলটা, এই মডেলটাই কিন্তু আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল। এবং পজিটিভ দিক এটাই যে ইন্ডিয়া জোটের কিন্তু একটা ঐক্যবদ্ধ চেহারা ফুটে উঠলো এই রাঁচির বিধানসভায়। ধন্যবাদ আপনাকে জয়ন্ত চৌধুরী, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনারা জানেন
যে এই জমি জালিয়াতি মামলাতে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন এবং তারপরেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন চম্পই সোরেন এবং তারপরেই রাজ্যপালের তরফ থেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বলা হয়। আজ সেই আস্থা ভোটেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেন চম্পাই সোরেন। আমরা আজকের এই জয় নিয়েই আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এবং চম্পাই সোরেনের আজকের এই জয় তারা কিভাবে দেখছেন জানিয়েছেন তারা, শোনাবো। কথা, একটা পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি একজন মুখ্যমন্ত্রীকে অন্যায়ভাবে অ্যারেস্ট করে তারপর অপারেশন লোটাস চালিয়ে সেখানেও তারা চেয়েছিল সরকারকে বিব্রত করা বা সরকার ভেঙে দেওয়া, কিন্তু সেখানকার মানুষ যাদেরকে পাবলিক ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছিল আজকে সেখানকার বিধায়করা আস্থা ভোটে তাকে জিতিয়েছে। এটা খুবই ভালো খবর। এই ঘটনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং অবশ্যই ইডি সিবিআই কে কাজে লাগিয়ে যেভাবে হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করা হয়েছে তার আরো একবার আমরা তীব্র প্রতিবাদ করছি। এটা তো অত্যন্ত স্বাভাবিক জয়। কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে ঐক্য হয়েছিল, বিজেপি বিরোধী ঐক্য, সেই ঐক্যকে ভাঙবার জন্যই বিজেপি যত রকম নোংরা খেলা করে গোটা দেশ জুড়েই করছে। বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে, টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে গণতন্ত্রের যে প্রাথমিক পার্ট সেটাকেই ধ্বংস করছে বিজেপি। সেই চেষ্টা করেছিল, ভেবেছিল আদিবাসী মানুষ তারা ভয় পেয়ে যাবেন, কিন্তু হয়তো জানে না আদিবাসীরা অনেক লড়াকু মানুষ হয় এবং তারা তাদের নিজস্ব বোধের উপর দাঁড়িয়ে নিষ্ঠা সহকারে কাজ করে। সেটাই প্রমাণ হয়ে গেল যে বিজেপির চক্রান্ত ব্যর্থ হলো। গণতন্ত্রের পরিভাষাটা বিজেপির কাছে এরকম যে বিহারে নীতিশ কুমার পদত্যাগ করার পরে বিকেল বেলায় শপথ নেয় আর চম্পাই সোরেনকে বিধায়কদের দিয়ে প্যারেড করাতে হয় এবং তারপরে বিধায়করা থাকেন না, ইত্যাদি ইত্যাদি। মানে গণতন্ত্রে এই যে ব্যবস্থা বিরোধীদের জন্য একরকম, নিজেদের জন্য একরকম, এইটা ভয়ঙ্কর। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে রাখার এক, আর রাজ্যপালের ভবন দপ্তরটাকেও এখন কার্যত বিজেপির পার্টি অফিসে রূপান্তরিত করেছে। তবুও যেটা হয়েছে, চম্পাই সোরেনের সরকার টিকবে এটা আমরা জানি, তার পূর্ণ মেয়াদকাল সম্পন্ন করবে এবং যতই চক্রান্ত করুক এই চক্রান্ত ভেদ করে বিরোধীদের সরকার সব জায়গায় গঠন হবে। গণতন্ত্রের পরিভাষাটা বিজেপির। আপনাদেরকে শোনালাম বিভিন্ন রাজনৈতিক দল তাদের কি বক্তব্য আজকে চম্পাই সোরেন তিনি যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়েছেন তারপর এবং আজ আস্থা ভোটে জয়লাভ করেছেন তিনি। তার পক্ষে 47টি ভোট পড়েছে, বিপক্ষে পড়েছে 29টি ভোট। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসনের সংখ্যা 81 এবং তারই মধ্যে সংখ্যাগরিষ্ঠতায় জাদু সংখ্যা ছিল 41, যার মধ্যে আস্থা ভোটের পর দেখা যায় সেখানে 6টি ভোট বেশি পেয়েছেন চম্পাই সোরেন। আপনারা জানেন যে জমি জালিয়াতি মামলাতেই ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার গ্রেফতারির পরেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চম্পই সোরেন। এবং এই আস্থা ভোটে আজকে উপস্থিত ছিলেন, আদালতের অনুমতি নিয়েই আজকে এই আস্থা ভোটে সেখানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং আজকের এই আস্থা ভোট চলাকালীন তার যে বক্তব্য তিনি পেশ করেছেন সেখানে ঠিক কি জানিয়েছেন হেমন্ত সোরেন শোনাবো আপনাদেরকে। जमीन के घोटाले पर अगर है हिम्मत सदन में तो कागज पटक कर दिखाए कि 8.5 एकड़ का जमीन हेमंत सोरेन के नाम पर है। अगर होगा मैं उस दिन से राजनीति से इस्तीफा दे दूंगा। ये मुझे लगता है ये पहला घटना है और मुझे लगता है इस घटना को अंजाम देने में कहीं ना कहीं राजभवन भी शामिल रहा है।